খাতায় হেডিং দে, লেখ মলিকুলার ফর্মুলা অ্যান্ড এম্পিরিক্যাল ফর্মুলা। মলিকুলার ফর্মুলা অ্যান্ড এম্পিরিক্যাল ফর্মুলা। মলিকুলার ফর্মুলাকে শর্টে আমি তুই ক্লাসে টাইম বাঁচানোর জন্য এমএফ লিখবো, আর এম্পিরিক্যাল ফর্মুলাকে শর্টে ক্লাসে টাইম বাঁচানোর জন্য ইএফ লিখবো। মলিকুলার ফর্মুলা এমএফ আর ইএফ, ঠিক আছে? লিখেছিস? দেখ মলিকুলার ফর্মুলা মানে কি বেসিক্যালি একটা মলিকুলার যা ফর্মুলা। আচ্ছা চল আমি তো একখানা সিম্পল মলিকুলই নিচ্ছি। আজকে ধর আমার কাছে এই মলিকুলটা আছে, দেখ CH3COOH, CH3COOH এক্স্যাক্টলি মলিকুলটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, স্পেলিং হচ্ছে ACETIC স্পেস অ্যাসিড। লিখে রাখছিস খাতার মধ্যে? হ্যাঁ লিখে রাখছিস। কেন? কারণ কদিন পরে তোকে আর কেউ অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা দিয়ে দেবে না, জাস্ট নাম দিয়ে কোশ্চেন হবে। অ্যাসিটিক অ্যাসিড চিনিস মলিকুলটাকে? আচ্ছা অ্যাসিটিক অ্যাসিডের এটা তো হচ্ছে কমন নেম, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু আমার কমন নেম। আইইউপিএসসি নেম ক্লাস 10-এ ছিল অ্যাসিটিক অ্যাসিডের। এটার আইইউপিএসসি নেম কী হয় বলতো? কী হয় মনে আছে? ইথানোইক অ্যাসিড। আইইউপিএসসি নেম কি? আইইউপিএসসি নেম আবার ক্লাস 11 আবার অর্গ্যানিকে করবো, ঠিক আছে? এটার আইইউপিএসসি মানে ভাইকে ওই যে হচ্ছে ভাই সবাই আমার কেমিস্ট্রি রুল টুল যারা বানায়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তো আইইউপিএসসির দেওয়া রুল ওয়াইজ এটার নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড, ইথানোইক স্পেস অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা তো এক্স্যাক্টলি চল তাহলে এই মলিকুলটার ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে বেসিক্যালি কার্বন আছে কটা? দুটো, তাহলে C2H কত? 4টে, অক্সিজেন কটা? দুটো। দেখ C2H4 3 আর 1 4, আর অক্সিজেন হচ্ছে দেখ আমার দুটো, তার মানে C2H4O2। এটা হচ্ছে আমার কী হলো বলতো? মলিকুলার ফর্মুলা। আমি শর্টে এমএফ লিখছি। হ্যাঁ ভাই লিখছি। একটা মলিকুলার যা ফর্মুলা C2H4O2, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা এটাকে CH3COOH মানে এটা, বুঝেছিস তো? বোঝা গেল? দেখ এই মলিকুলার ফর্মুলাকে যদি আমি আরও ছোট করি, কতক্ষণ ছোট করব? যতক্ষণ না অবধি আমি এদের রেশিওগুলোকে দেখ বেসিক্যালি কি 2:4:2, এটার রেশিওকে আমি যতক্ষণ অবধি ইন্টিজারে পাবো, যতক্ষণ অবধি আমি রেশিওটা ইন্টিজারে পাবো, ঠিক আছে? সেই যে ওই স্মলেস্ট রেশিওটা হবে সেটাকেই বলে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। তার মানে কি হলো বলতো? 2:4:2 এর রেশিও আমার বেসিক্যালি হয় 1:2:1, তার মানে C1H2O1। আমি কিন্তু এটাকে 1/2:1:1 করতে পারবো না, ওটা কিন্তু আমার ইন্টিজারে থাকবে না, বুঝতেই পেরেছিস তো? 1/2:1:1 হবে না, আমার স্মলেস্ট রেশিওটা কত দিয়ে এখন ইন্টিজারে পড়ে আছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই যে রেশিওটা আমি পেলাম, বা এই যে ভার্সনটা পেলাম, এই যে ফর্মুলাটা পেলাম, এটাকেই আমার বলে হচ্ছে কি বলতো? এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে এটা হচ্ছে আমার এম্পিরিক্যাল ফর্মুলা গেল। বোঝা গেছে? এম্পিরিক্যাল ফর্মুলা হলো, বুঝলি? ঠিক আছে? হ্যাঁ বুঝে গেছিস। ধর তোর কাছে একটা মলিকুল ধর এরকম আছে, থাকতেই পারে, অর্গ্যানিকে গেলে তুই এরকম মলিকুল নিজেই বানাতে পারবি। তোর কাছে ধর ছিল হচ্ছে একটা মলিকুল যার ফর্মুলা সাপোজ, তুই ধাক্কা মারছে, তো তোর কাছে একটা মলিকুল ছিল যার ফর্মুলা হচ্ছে C3H6O3। এটা হচ্ছে তার একটা মলিকুলের, তোর আমার মলিকুলার ফর্মুলা, মানে মলিকুলার ফর্মুলা C3H6O3। ওকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছিস। দেখ এটার আমার এম্পিরিক্যাল ফর্মুলা কী হবে? এটাকে ভাঙ তুই, মানে রেশিও করবি, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে সেই 3:6:3, তার মানে 1:2:1 হলো। তাহলে হচ্ছে আমার এম্পিরিক্যাল ফর্মুলা হয়েছে, এম্পিরিক্যাল ফর্মুলা। এখন তাহলে আমি বুঝলাম মলিকুলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা বোঝা গেছে। আচ্ছা বলতো অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি জানিস? অক্সালিক অ্যাসিডের ফর্মুলা, অক্সালিক অ্যাসিড। আচ্ছা অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি বলছিস? এক্স্যাক্টলি অক্সালিক অ্যাসিডের এগুলো ফর্মুলাতে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড হচ্ছে বেসিক্যালি এইটা, দেখ COOH, কার্বন কার্বনের মাঝখানে বন্ড। মনে রাখবি কীভাবে বলতো? এটা হচ্ছে কোকিলের ডাক শুনেছিস তো? কুহু কুহু, দেখ কুহু কুহু, ঠিক আছে? COOH তার হোল টয়েস, এটা হচ্ছে বেসিক্যালি অক্সালিক অ্যাসিডের ফর্মুলা, অক্সালিক অ্যাসিড। ওকে COOH তার হোল টয়েস, COOH তার হোল টয়েস। আচ্ছা বল দেখি ভাই COOH মানে অক্সালিক অ্যাসিডের এম্পিরিক্যাল ফর্মুলাটা কী হবে বল? বল টাইম আপ। হ্যাঁ ভাই দেখ COOH আর বলবো না, অক্সিজেনকে আর দুবার কেন বলবো? হ্যাঁ ঠিকই বলেছিস। চল দেখ COOH তো, তাহলে এটার মলিকুলার ফর্মুলা কি বলতো ভাই? কার্বন আছে দুটো, অক্সিজেন আছে 4টে, 1 2 3 4, হাইড্রোজেন আছে দুটো। এটা হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা কী হবে? রেশিও 2:4:2 এর রেশিও মানে 1:2:1, ঠিক আছে? তাহলে CO2H বা তুই যা ইচ্ছা বল C1H1O2, বুঝতে পেরেছিস? অক্সালিক অ্যাসিড। আরেকটা মলিকুল, তাহলে যখন কুহু কুহু দেখলি তাহলে এটাকেও চিনে রাখ, এই মলিকুলটাকেও চিনে রাখ। দেখ CHO
সিঙ্গেল বন্ড সিএইচও, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ছোট্টু, দেখ একটা লোকের নাম তো ছোট্টু, দেখ সিএইচও দুবার, ঠিক আছে। এই মলিকুলটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল, GLY গ্লাইঅক্সাল ও এক্সএল, হ্যাঁ এগুলো হচ্ছে কমন নেম, গ্লাইঅক্সাল অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। এনিওয়েজ চল গ্লাইঅক্সাল অক্সালিক অ্যাসিড দেখ। এখন এম্পেরিক্যাল ফর্মুলা ভালো করে একটু দেখবি। আমি ধর এই এম্পেরিক্যাল ফর্মুলাটায় ফিরে আসি, তোকে তো এখন বললাম এই এম্পেরিক্যাল ফর্মুলা থেকে এই মলিকুলের যে মলিকুলার ফর্মুলা সেটা দিয়ে কীভাবে ব্যাক করবি। দেখ একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে না ব্যাক, মাল্টিপ্লাই করলে কোন ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠান্ডা মাথা দেখ, এখানে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়েছে, কিন্তু এটা ইন্টিজারই হবে। তার কারণ কি, কারণ আমি রেশিওটাও করেছিলাম কি বলতো ইন্টিজার অবধি। এখানে তার মানে আমি কি বুঝলাম, এদিকে তাকা, এম্পেরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলায় ব্যাক করতে হলে আমাকে একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এখানে আমার এই কেসে ইন্টিজারটার ভ্যালু কত হলো 2, তাই বলে পৃথিবীতে যারা আছে সবার ভ্যালু 2 হবে না ভাই, এরকম কোনো কথা নেই। ওই যে ওই মলিকুলটা দেখ পাশে আছে আরেকজন, এখানে আমার মলিকুলার ফর্মুলা সরি এম্পেরিক্যাল ফর্মুলা এটা দুজনের সেম, এম্পেরিক্যাল ফর্মুলা দুজনের সেম, মলিকুলার ফর্মুলা দেখ ওখানে আমার যেতে গেলে কী করতে হবে বলতো, কত দিয়ে মাল্টিপ্লাই করবো, 3 দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে আমার এনের ভ্যালু হচ্ছে 3, তার মানে এম্পেরিক্যাল ফর্মুলাকে একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করলে আমি মলিকুলার ফর্মুলায় যেতে পারি, ঠিক আছে। তাহলে এটাকেই চল আমি একটা ফর্মুলার বেসিসে লিখে রাখি। কি ফর্মুলা, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা। এটা তুই ক্লাস 10-এ পড়েছিলি তোরা? আচ্ছা আইসিএসসি বোর্ডে ছিল মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, এটা বক্স করে রাখ। এন হচ্ছে আমার ইন্টিজার, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা। লিখেছিস? হয়ে গেছে লেখা? বুঝতে পেরেছিস? আচ্ছা বুঝে গেছিস, দেখ লিখেছিস তো, এটা কিন্তু অঙ্কে লাগবে। এখন দেখ ওই যে ভাই মলিকুলার ফর্মুলাটা আমি এখানে লিখে রেখেছি অ্যাসিটিক অ্যাসিডের। দেখ মলিকুলার ফর্মুলা থেকে, তার মানে এটা একটা মলিকুলার ফর্মুলা, তাহলে একটা মলিকুলার ফর্মুলা থেকে আমি নিশ্চয়ই ওই মলিকুলটার মাসও ক্যালকুলেট করতে পারবো এক্স্যাক্টলি, তাদের তাই করতাম। তাহলে দেখ এটার মলিকুলার মাসটা কত হবে, যোগ কর কত হবে, C2H4O2 মলিকুলার মাসটা কত হবে, কত হচ্ছে 60, 12 দুগুণে 24 আর 4 28 আর 32 মানে 60, তাই তো। আমার এখানে হলো 60। আচ্ছা 60টা আমার কি হলো, ঠান্ডা মাথায় দেখ, এটা হলো আমার কি বলতো মলিকুলার মাস, তাই তো, এটা আমার মলিকুলার মাস। তার মানে মলিকুলার ফর্মুলা থেকে যে মাস পাই সেটাকে আমার মলিকুলার মাস বলে, সিম্পল, বোঝা গেল। মলিকুলার ফর্মুলা থেকে যে মাস পাই সেটাকে আমার মলিকুলার মাস বলে, বুঝতে পেরেছিস। মলিকুলার মাসকে আমি শর্টে চল এমএম দিয়ে লিখছি, কারোর কোনো আপত্তি নেই তো, মলিকুলার মাসকে শর্টে এমএম, তাহলে লিখলাম হচ্ছে এমএম, এটা হচ্ছে আমার মলিকুলার মাস হলো, বুঝতে পারছিস। দেখ আমি একটা এম্পেরিক্যাল ফর্মুলা পেয়েছিলাম, তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা থেকে একটা মাস পেতেই পারি আমি, অসুবিধার কিছু নেই। দেখ এম্পেরিক্যাল ফর্মুলা, তাহলে এই যেটা দেখতে পাচ্ছিস এর মাসটা কত হবে, যোগ কর, যোগ করে দেখ তুই দেখতে পাবি মাস হচ্ছে আমার 30। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা থেকে যে মাস পাই সেটাকে আমি কি বলবো, এম্পেরিক্যাল মাস। মলিকুলার ফর্মুলা থেকে যে মাস পাই সেটাকে বলবো মলিকুলার মাস, এম্পেরিক্যাল ফর্মুলা থেকে যে মাস পাই সেটাকে বলবো এম্পেরিক্যাল মাস, ঠিক আছে। চলো এটাকে আমি শর্টে লিখলাম হচ্ছে ইএম, ওকে, বুঝেছিস। দেখ এইবারে সেই মজার ব্যাপারটা কি, বেসিক্যালি দেখ এম্পেরিক্যাল মাস থেকে যদি আমি মলিকুলার মাসে যেতে চাই, দেখ সেই সেম ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, তাই না। দেখ এখানেও তুই আমার সেই সেম ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে, কোন ফ্যাক্টরটা, যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এম্পেরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা পেতাম, বোঝা গেল, বুঝেছিস। তার মানে এখান থেকে আমি আরেকটা ফর্মুলা লিখতে পারি, কি বলতো, মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল মাস, পারি লিখতে, মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল মাস। লেখ পরের ফর্মুলাটা লেখ, তাহলে মলিকুলার মাস শর্টে লিখছি এমএম ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল মাস। তুই খাতার পাশে লিখে রাখবি এমএম মানে কি আর ইএম মানে কি, নাহলে 1 মাস পরেই ভুলে যাবি। মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল মাস, মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল মাস, বুঝলি। এন হচ্ছে আমার একটা ইন্টিজার হবে, এত অবধি সবার ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা, এম্পেরিক্যাল ফর্মুলা আমি দেখছি। আচ্ছা এখন বেসিক্যালি আমি তুই কী করছি বলতে, বেসিক্যালি একটা যুদ্ধে নামার আগে না ছোটো ছোটো অস্ত্রগুলোকে কালেক্ট করছি, এই অস্ত্রগুলো দিয়ে তোর বড় বড় যুদ্ধটা হবে, ব্রহ্মাস্ত্রটা পরে বানাতে পারবো, ছোটো অস্ত্রগুলো কালেক্ট করি, এটা সবার হয়েছিল। ফর্মুলা দুটো লিখে রেখেছিস। পরেরটা খাতায় হেডিং দে, এটাও স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারে আছে, অ্যাপ্লিকেশনটা মাত্র লাগবে। লেখ ভেপার ডেন্সিটি, শুনেছিস কখনো এর আগে? ভেপার ডেন্সিটি ক্লাস 10-এ ছিল, সিবিএসসিতে ছিল ভেপার ডেন্সিটি।
শুনেছিস কি সিবিএসসি বোর্ডে ভেপার ডেন্সিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাষ্পচাপ শুনেছিলি? বাষ্পচাপ তোদের তো বেসিক্যালি ইংলিশ ভার্সন ছিল তো, ভেপার ডেন্সিটি শুনিসনি? শুনেছিস তাই তো? আচ্ছা, ভেপার ডেন্সিটি, এখন ভেপার ডেন্সিটি মানে কি সোজা কথা? ভেপার ডেন্সিটি কেন এসব করি তার কারণ হচ্ছে ভেপার ডেন্সিটির থেকে আমি আননোন কোনো কম্পাউন্ডে না মলিকুলার মাস বার করতে পারি। মানে কি ব্যাপারটা, ভেপার ডেন্সিটি কীভাবে মেজার করবো? ভেপার ডেন্সিটি মেজার করাটা চাপের কিছু নেই। কোনো একটা ধর কম্পাউন্ড তোর কাছে আছে, তুই ভেপার ফেজে নিয়ে যাবি, গিয়ে ওর ডেন্সিটি মেজার করলে আমার হয়ে যাবে ভেপার ডেন্সিটি। এনিওয়েজ এটা হচ্ছে সিম্পলেস্ট ভার্সন তোকে বললাম, ভিতরে এখনও ঢুকিনি, ঢোকার এই মুহূর্তে দরকার পড়ছে না। ভেপার ডেন্সিটি মেজার করে আমি তুই আননোন কোনো জিনিসের মলিকুলার মাস বার করতে পারি। তার মানে কি বলতো, আমি একটা মলিকুলার মাস আমি ওখান থেকে আইডিয়া পেতে পারবো ভেপার ডেন্সিটি মেজার করে। আগের ফার্স্ট ক্লাসে বলেছিলাম না, ইনডাইরেক্ট মেথডে আমি তুই বেসিক্যালি বার করতে পারি একটা অ্যাটমের মাস। তো ভেপার ডেন্সিটির ডেরিভেশন আমার তোর এখন লাগবে না। ভেপার ডেন্সিটি মানে আমি ভেপার ফেজে নিয়ে গিয়ে ডেন্সিটি মেজার করছি। কেন করি? কারণ আমি এখান থেকে একটা মলিকুলার মাস সম্পর্কে আইডিয়া পেতে পারি। তো যাই হোক, তুই এখান থেকে একটা ফর্মুলা লেখ লিখে রাখ। ফর্মুলার ডেরিভেশন আমার তো স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারে লাগবে, এখানে লাগবে না। কি ফর্মুলা লেখ? মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটিকে আমি শর্টে লিখছি ভিডি। ওকে, মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। লিখেছিস? তোর বইতে হয়তো দেখতে পারিস কি বলতো, এগুলো সব আগে রিলেটিভ লেখা আছে। রিলেটিভ লেখা আছে মানে কি বলতো, আগের ক্লাসেই বলেছিলাম যখনই আমি ইলেকট্রনকে বাদ দিয়েছি পুরো ব্যাপারটা রিলেটিভই চলে গেছে। তোর বইতে এই ফর্মুলা থাকতে পারে এরকম, রিলেটিভ মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু রিলেটিভ ভেপার ডেন্সিটি। ব্যাপারটা একই, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে মলিকুলার মাস বার করতে পারবো। আমি 3টে ফর্মুলা দেখতে পাচ্ছি, ক্লিয়ার? চল একটা কোশ্চেন করি, অঙ্কটা করি চল। লাইক এম্পেরিক্যাল formula of an organic compound, empirical formula of an organic compound is C5H5N, C5H5N, and vapor density is 39.5, and vapor density is 39.5. full stop দিয়ে লেখ। Identify the molecular formula of the compound. Identify the molecular formula of the compound. Identify the molecular formula of the compound. 39.5. 39.5. Identify the molecular formula of the compound. ঠিক আছে? তোর কাছে কি ডেটা দেওয়া আছে? এটা ক্লাস 10-এরই অঙ্ক বেসিক্যালি, আইসিএসসি বোর্ডে ছিল। হ্যাঁ, ইন ফর নাইট্রোজেন C5H5N লিখেছিলি তো, C5H5N এম্পিরিক্যাল ফর্মুলা। ওটা হচ্ছে নাইট্রোজেন এনটা, মানে C5N1H5 একই ব্যাপার। ওটা তো মনে রাখতেই হবে, কিন্তু এখানে লাগবে কিনা সেটা লাগতে পারে হয়তো। ও তো প্রথম ক্লাসেই বলেছিলাম মুখস্থ করতে। C5H5N আসছে তো, আসে? আচ্ছা, কীভাবে আসছে চল দেখি। কি আসবে তুই বুঝতে পেরেছিস? তোকে কি বার করতে হবে সেটা তোর বোঝা গেছে। তোকে এম্পেরিক্যাল ফর্মুলা দেওয়া আছে, তোকে বার করতে হবে হচ্ছে মলিকুলার ফর্মুলা, এটাই তোকে বার করতে হবে। তোর কাছে ডেটা কী দেওয়া আছে? যখনই কোনো অঙ্ক দেখবি, অঙ্ক দেখলে ফার্স্টে কী করবি? ভয় পাবি, তাই তো? ভয় পাবি না, আর বন্ধুর মুখের দিকে না থেকে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো খাতার মধ্যে লিখবি। তোর কাছে দেওয়া আছে কি এই কোশ্চেনে? C5H5N হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা। সেকেন্ড দেওয়া আছে ভেপার ডেন্সিটির ভ্যালু 39.5। খুব ভালো কথা, তোকে বার করতে হবে কি মলিকুলার ফর্মুলাটা কী হবে। তো আমার কাছে এদিকে তাকা, মলিকুলার ফর্মুলা বার করার জন্য আমি কী করতে হবে? আচ্ছা, খুব ভালো কথা, ভেপার ডেন্সিটির ইনফরমেশন থেকে আমি কী পেতে পারি বলতো? মলিকুলার মাস পেয়ে যাবো। মলিকুলার মাস পাবো এখানে 2 ইন্টু ভেপার ডেন্সিটি করলে। দেখ মলিকুলার মাস পেলাম, এইখানে দেখ মলিকুলার মাস আছে, তাহলে মলিকুলার মাস ইকুয়ালস টু আমার N ইন্টু এম্পেরিক্যাল মাস পাবো। এম্পেরিক্যাল মাসটা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, তোকে এম্পেরিক্যাল ফর্মুলা দেওয়া আছে, এম্পেরিক্যাল ফর্মুলা থেকে যে মাস পাই সেটাই হচ্ছে আমার এম্পেরিক্যাল মাস। তাহলে এম্পেরিক্যাল মাস আমি বার করে নিতে পারবো? হ্যাঁ পারবো। মলিকুলার মাস আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে পেয়ে গেলাম, তাহলে N এর ভ্যালু পেয়ে যাবো। N এর ভ্যালু পেয়ে গেলেই তো আমার খেলা শেষ। কেন? কারণ মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু N ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা। N এর ভ্যালু পেয়ে যাবো, এম্পেরিক্যাল ফর্মুলা কোটাতে মাল্টিপ্লাই করলে আমার হয়ে যাবে হচ্ছে মলিকুলার ফর্মুলাটা। বুঝতে পেরেছিস? তাহলে চল শুরু করি অঙ্কটা। শেষই হয়ে গেছে বেসিক্যালি অঙ্ক। তাহলে মলিকুলার মাস আমি কত পাচ্ছি এখানে? দেয়ারফর মলিকুলার মাস ইকুয়ালস, বুঝতে পেরেছিস কেন কীভাবে কী করলাম? মলিকুলার মাস আমার কত হচ্ছে
2 × 39.5, তার মানে হচ্ছে বেসিক্যালি কত হয় 79। মলিকুলার মাস আমার কত হলো 2 × 39.5 মানে 79, বুঝতে পারছিস? মলিকুলার মাস হলো 79। এম্পেরিক্যাল মাস কত হবে? যোগ করবো এম্পেরিক্যাল মাস। কাকে যোগ করবো? এই যে এই ভ্যালুগুলোকে। কার্বনের হচ্ছে 12, 5টা আছে তার মানে 60, হাইড্রোজেন 5, 65, নাইট্রোজেন 14, তার মানে কত হলো ভাই 79ই হলো। এম্পেরিক্যাল মাস হলো 79, ঠিক আছে? তার মানে আমার এন এর ভ্যালু কি? মলিকুলার মাস বাই এম্পেরিক্যাল মাস, দেয়ারফর এন এর ভ্যালু হলো আমার 1। কারো কোনো কষ্ট হচ্ছে না তো এটা নিয়ে? দেয়ারফর মলিকুলার ফর্মুলা কী হবে? 1 × C5H5N, তার মানে বেসিক্যালি C5H5Nই হচ্ছে আমার অ্যান্সার। C5H5Nই হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? আচ্ছা এইবারে চলে একটু দেখি C5H5N তো মলিকুলার ফর্মুলা, এটা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কীরকম হয় এটা যদি তো লাগবে না। এইটা হচ্ছে বেসিক্যালি আমার C5H5N এর স্ট্রাকচার। এটা হচ্ছে আমার C5H5N এর স্ট্রাকচার। এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এইটা হচ্ছে C5H5N এর স্ট্রাকচার। যদি তোর এটা লাগছে না এখন, কখনোই লাগবে না, ক্লাস 12এও লাগবে না ইনফ্যাক্ট। এটাকে বলে হচ্ছে বেসিক্যালি এই যে এই স্ট্রাকচারটা, কি বলছিস? এইটার মলিকুলার নাম একদমই ঠিক বলেছি, পিরিডিন। বলে হচ্ছে পিরিডিন, ঠিক আছে? পিরিডিন পিরিডিন পিরিডিন, ঠিক আছে? পিরিডিনের কোনো রিয়াকশন আমার কিছুই নেই, ক্লাস 12এও নেই, কিন্তু পিরিডিন অ্যাজ এ সলভেন্ট আমি তো ইউজ করবো ক্লাস 12এ গিয়ে, ঠিক আছে? SOCl2 পিরিডিন, থায়োনিল ক্লোরাইড পিরিডিন, এটা ইউজ হবে ক্লাস 12এ অর্গানিক কেমিস্ট্রির মধ্যে। এটা হচ্ছে পিরিডিন, দেখ C5H5N, বোঝা গেছে? তাহলে আমি তো এম্পেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করতে পারছি, মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে পারছি, বোঝা গেছে? তো তুই পারিস করতে। চল খাতায় এবার হেডিং দে, লেখ। কে 1 হলো? এনটা 1 কেন হলো? এনের সামনে ভাই এনের ভ্যালু 1 বেরিয়েছে, এই স্মল এনটা, তাই তো? দেখ কিন্তু মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n × এম্পেরিক্যাল ফর্মুলা, তো এনের ভ্যালু তো আমার 1 আসলো। কীভাবে 1 আসলো? এই যে মলিকুলার মাস 79, এম্পেরিক্যাল মাস 79, তাহলে এনের ভ্যালু কী হবে? মলিকুলার মাস বাই এম্পেরিক্যাল মাস 1, বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে এই রিলেটেড অঙ্ক আমি কটা পাঠাবো, আরও অঙ্ক প্র্যাকটিস করবো। খাতা হেডিং দে পরেরটা, লেখ। তাহলে এই হচ্ছে আমার ক্লাস 10-এর পার্ট ছিল। ক্লাস 10-এ আরও একটু পার্ট আছে, সেটা পরে আসছি। লেখ হেডিং দে স্টয়সিওমেট্রি। স্টয়সিওমেট্রি সিম্পল ব্যাপার, কোনো চাপের কিচ্ছু নেই একদম এগুলোর মধ্যে। স্টয়সিওমেট্রি স্পেলিং হচ্ছে STOICHI, দিবি না হেডিং? স্টয়সিওমেট্রি CHIOMETRY, স্টয়সিওমেট্রি, ঠিক আছে? স্টয়সিওমেট্রি, ঠিক আছে? স্টয়সিওমেট্রি মানে কি? তুই ক্লাস 10 এটা পড়েছিস না, গে-লুসাকস ল অফ কম্বাইনিং ভলিউমস অফ গ্যাসেস, তোদের ছিল গে-লুসাকের সূত্র? ছিল তো? এটা সবারই ছিল, CBSE বোর্ডেও ছিল, ছিল না? CBSE কিছুই ছিল না? আচ্ছা যাই হোক, ফার্স্ট চ্যাপ্টারে কবে? ক্লাস 10-এ? 11-এ তো, আমি তো 11-এই পড়ছি এখন, আমি তো ক্লাস 10-এর কথা বলছি, ঠিক আছে? আচ্ছা এনিওয়েজ চল, স্টয়সিওমেট্রি, গে-লুসাক পরের দিন হবে, গে-লুসাকের অঙ্ক। স্টয়সিওমেট্রি মানে কি? ঠান্ডা মাথায় দেখ, তুই যখনই কোনো রিয়াকশান করিস, ধর সাপোজ আমার এই রিয়াকশানটা H2 + O2 হচ্ছে আমার, ধর H2O ধর ফর্ম করেছে, দেখ এটাকে যদি ব্যালেন্স করি না, এই কনসেপ্ট আমার তো জানা আছে, এটা 2, এটা 1, এটা হচ্ছে 2। এটার মানে হচ্ছে স্টয়সিওমেট্রি কি বলে? 2 মোল H2 থেকে, সরি 2 মোল H2 1 মোল O2 সাথে রিয়াকশন করে 2 মোল H2 বানায়। এটাই হচ্ছে তোর কনসেপ্ট। এখান থেকে তোর অঙ্ক আসে, কীরকম অঙ্ক আসে তাহলে ব্যাপারটা বুঝেছিস তো? এটা মোলের কনসেপ্ট ভাই, 2 মোল 1 মোলের সাথে রিয়াকশন করে 2 মোল বানায়। ক্লাস 10-এ কিন্তু এই জিনিসটা শিখিনি। ক্লাস 10-এর কন্ডিশনটা কী ছিল? ক্লাস 10-এর কন্ডিশন ছিল হচ্ছে গে-লুসাক ছিল, যেটা বলতো সবার জন্যই অ্যাপ্লিকেবল। কী ছিল ক্লাস 10-এর কন্ডিশন? ছিল হচ্ছে এগুলো যদি গ্যাস হয় তাহলে এরা ভলিউমের রেশিওতে রিয়াকশান করবে। ক্লাস 10-এ তুই এটা শুনেছিলি 2 ভলিউম H2 1 ভলিউম O2-র সাথে রিয়াকশান করে 2 ভলিউম H2 বানায় যদি সবাই আমার গ্যাস হয়। এটা তো ছিল ক্লাস 10-এ গে-লুসাকস ল। এখন কিন্তু আমি গে-লুসাকস ল বলিনি, এটা কিন্তু গে-লুসাক নয়, এটা হচ্ছে মোলের কনসেপ্ট থেকে বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা আসছে। 2 মোল H2 1 মোল O2-র সাথে রিয়াকশান করে আমার 2 মোল H2 বানাবে। এইটা হচ্ছে আমার ক্লাস 11-এর কনসেপ্ট, বুঝলি? ক্লিয়ার? বুঝেছিস? চল এখান থেকে অঙ্ক আসে, পরীক্ষাতে আসবে কিন্তু, দেখা দেখো কীরকম অঙ্ক আসবে। চল লিখি একটা। Like find mass of CO2 produced, find mass of CO2 produced if 16 gram methane, find mass of CO2 produced
ইফ 16 গ্রাম মিথেন, দেখছিস তো 16 গ্রাম মিথেন ইজ কমপ্লিটলি কম্বাস্টেড, কম্বাস্টেড স্পেলিং হচ্ছে COMBUSTED, কম্বাস্টেড ইন এয়ার, ইজ কমপ্লিটলি কম্বাস্টেড ইন এয়ার। ঠিক আছে, লিখেছিস কোশ্চেন, লেখা হয়ে গেছে। আচ্ছা, মানে কি কম্বাস্টেড? কম্বাস্টেড মানে হচ্ছে বেসিক্যালি কম্বাশন রিয়াকশন। শুনেছিলি ক্লাস 10-এ? আইসিএসসি বোর্ড বলছি না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল, কম্বাশন রিয়াকশন, সিবিএসসি ছিল, সব জায়গাতেই কম্বাশন রিয়াকশন ছিল। কম্বাশন রিয়াকশন মানে হচ্ছে বেসিক্যালি আমি অক্সিজেনের প্রেজেন্সে তেরে হিট করছি, বুঝতে পেরেছিস তো? অক্সিজেন আমার লাগবে, অক্সিজেনের প্রেজেন্সে হিট করে দিচ্ছি, এটা হচ্ছে আমার কম্বাশন রিয়াকশন। এখন কম্বাশন রিয়াকশন আমার দুটো টাইপের হতে পারে। একটা টাইপ হচ্ছে কি বেসিক্যালি, ধর আমার সাফিসিয়েন্ট অক্সিজেন আছে, এনাফ অক্সিজেন আছে, আমার পুরোপুরি পুড়ে গেছে, সেটাকে বলে হচ্ছে কমপ্লিট কম্বাশন। আরেকটা হতে পারে বলতে কি তোর সাফিসিয়েন্ট অক্সিজেন নেই, পুরোপুরি হয়তো পড়েনি, পুরোপুরি বার্ন হয়নি, সেটাকে বলে ইনকমপ্লিট কম্বাশন। তো কম্বাশন রিয়াকশন কিন্তু আমার তোর ক্লাস 11-এর থার্মোডাইনামিক্স চ্যাপ্টার আবার আছে, কম্বাশন রিয়াকশনের প্রোডাক্ট লেখা আমার তোকে জানতে হবে। তাহলে এখন দেখ, কমপ্লিট কম্বাশন আর ইনকমপ্লিট কম্বাশন দুটো টাইপের কম্বাশন রিয়াকশন, আমি তুই থার্মোডাইনামিক্স আবার পড়বো, অর্গ্যানিক আবার পড়বো। ওকে, তো বেসিক্যালি কম্বাশন রিয়াকশনের প্রোডাক্ট কীভাবে লিখতে হয় তোকে কিন্তু বলে দেবে না প্রোডাক্ট কী হচ্ছে। মনে রাখবি কম্বাশন রিয়াকশন যদি আমার কমপ্লিট হয়, অর্গ্যানিক আবার পড়বো, বারবার বলছি তোকে। এখানে কাকে তুই বার্ন করেছিস, কাকে বার্ন করেছিস? মিথেন, তাই তো? তাহলে ভাই CH4-কে আমি কার সাথে রিয়াকশন করাচ্ছি বলতো? O2-র সাথে রিয়াকশন করাতে হবে। কম্বাশন রিয়াকশন মানে হচ্ছে O2-র সাথে তোকে রিয়াকশন করাচ্ছিস, এটাকে তুই হিট করলি, তোকে ভাই হিটটা তো নিজেকে করতে হবে প্রথমে, তারপরে তো ভাই ও বাকি সব জায়গা থেকে কালেক্ট করে নেবে। হিটটা তোকে ইনিশিয়ালি দিতে হবে, তাহলে আমাকে প্রথমে হিটটা দিতে হলো, বুঝলি? প্রথমে আমি দেবো ইনিশিয়ালি। প্রোডাক্টটা কী হবে কমপ্লিট কম্বাশনে? CO2 প্লাস H2O, CO2 প্লাস H2O। ঠিক আছে, মানে যারা যারা থাকবে ওদের অক্সাইডগুলো হচ্ছে আমার প্রোডাক্ট, যারা যারা থাকবে ওদের অক্সাইডগুলো হবে হচ্ছে আমার প্রোডাক্ট, বুঝতে পেরেছিস? যদি সাপোজ আমার এখানে সিলিকন থাকতো না, তাহলে আমি সিলিকনের অক্সাইড প্রোডাক্ট পেতাম। কম্বাশন রিয়াকশনে আমি অক্সাইডগুলো প্রোডাক্ট পাই। তাহলে কমপ্লিট কম্বাশনে আমি কার্বনের কোন অক্সাইডটা পাই? কার্বন ডাইঅক্সাইড। আর হাইড্রোজেনের পাই হচ্ছে H2O। এই দুখানে আমি প্রোডাক্ট পাই কমপ্লিট কম্বাশনে। ঠিক আছে, বুঝেছিস? এই হচ্ছে আমার কমপ্লিট কম্বাশনের রিয়াকশান। আরেকটা জিনিস তুই মনে রাখবি, কম্বাশন রিয়াকশানে সবসময় আমার হিট প্রডিউস হয়, মানে কম্বাশন রিয়াকশন হচ্ছে আমার সবসময় এক্সোথার্মিক রিয়াকশন। এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে যে কম্বাশন রিয়াকশন আমার সবসময় হিট প্রডিউস হয়। এটার অ্যাপ্লিকেশন আমি তুই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে গিয়ে দেখবো, যখন তোকে এনথালপি অফ কম্বাশন বার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তোকে এখন লিখতে হবে না, ইকুয়েশনের মধ্যে লিখতে হবে, থার্মোডাইনামিক্স থেকে তখন দেখবো। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? বুঝছিস? হ্যাঁ বুঝছিস। তাহলে এই হচ্ছে আমার কম্বাশন রিয়াকশনের উপর কনসেপ্ট। যদি ইনকমপ্লিট কম্বাশন হতো, তার মানে কি বলতে ভাই অক্সিজেন সাফিসিয়েন্ট নেই, তখন আমার কী কী প্রোডাক্ট হতে পারে? তখন আমার আইদার এখানে কার্বন মনোঅক্সাইড হতে পারে, জল আমি পাবো, আর আমি কার্বন পাবো, সলিড কার্বন। বুঝতে পেরেছিস? এই আমার পসিবল। যেমন ধর তুই ধর ইথিলিন, পলিইথিলিন ব্যাগ বাড়িতে আছে তো, এই বাড়িতে তোর হাজার হাজার পলিইথিলিন ব্যাগ আছে, তোষক খুলবি বাড়ির নিচে। আমরা যদি এনভায়রনমেন্টের পলিউশন কমাতে চাই, আমাদের কী করতে হবে বলতে? প্লাস্টিকের ইউজ বন্ধ করতে হবে, ফার্স্ট অফ অল কমাতে হবে, রিডিউস করতে হবে প্লাস্টিকের ইউজ। দেখবি এত এত প্রচার, এত কিছু হওয়ার পরেও সেই আমরা যখন বাজারে যাই প্লাস্টিকের ব্যাগটা নিয়ে যেতে ভুলে যাই, তার দোকানদারকে বলি দাদা একটা প্লাস্টিকের ব্যাগ দিন। তুই দেখবি তোর বাড়িতে মানে কয়েক হাজার হয়তো প্লাস্টিকের ব্যাগ আছে, তুই দেখবি বাড়িতে আছেই, গ্যারান্টি একদম। তারপরেও দেখবি আমরা তুই বেসিক্যালি ওই প্লাস্টিকের গণ্ডগোলটা কোথায় হয়? তুই যদি বাড়িতে প্লাস্টিকটা রেখেছিস তাহলে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা কী করি ভাই, প্লাস্টিকের ইয়েটা করে ড্রেনে ফেলে দিই, র্যান্ডম যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিই, ওখান থেকে আমার পলিউশনটা স্টার্ট হচ্ছে স্বাভাবিকভাবেই। তার মানে আমরা এই যে ভাই এনভায়রনমেন্টাল পলিউশন কীভাবে কিওর করতে হবে সেগুলো আমি তো শুধু বেসিক্যালি খাতায় কলমেই লিখি, পেন অ্যান্ড পেপারে এসে লিখি, পরীক্ষায় নাম্বার পাই, ওইভাবে আমরা এনভায়রনমেন্টকে বাঁচাচ্ছি। আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কেউ করি না, করলে ভালো। বাড়িতে দেখবি তুই এটা বোঝাতে গেলে বাড়িতে যুদ্ধ হয়ে যাবে, বাড়িতে বলবি বাজারে যাওয়ার সময় একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাও, এটা বলবি বাড়িতে, দেখবি যুদ্ধ হবে বাড়িতে প্রথমে। ঠিক আছে, তো যাই হোক, তুই পলিইথিলিন পড়াতে দেখেছিস তো? পলিইথিলিন যেখানে সেখানে পুড়িয়ে দিচ্ছে পলিইথিলিন। পলিইথিলিন মানে কি বলতো? বেসিক্যালি ইথিলিনের পলিমার। ইথিলিনের পলিমার মানে হচ্ছে ইথিলিন মলিকুলটা বারবার রিপিট হতে হতে ওই জিনিসটা বানিয়েছে। তো ইথিলিনকে তুই যখন ওই পোড়াস, মানে ইথিলিন তুই কম্বাশন রিয়াকশানই করিস, ইথিলিনের কম্বাশন রিয়াকশান কমপ্লিট কম্বাশন হয় না, তার মানে ইনকমপ্লিট কম্বাশনটা হয়। ইনকমপ্লিট কম্বাশন হয় মানে কি বলতো? দেখবি পলিইথিলিন ব্যাগকে পোড়ানোর পরে কালো কালো পড়ে আছে, ওটার মধ্যে কি সলিড কার্বন আছে, বুঝতে পারলি? আর আমি কার্বন মনোক্সাইড নেচারে কন্ট্রিবিউট করছি পুড়িয়ে, এই জন্য পলিইথিনকে পোড়াতে বারণ করে। বাড়ি থেকে ভাই যখনই যাবি একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যেও রাখবি,
আর চেষ্টা করবি যেখানে সেখানে যা ইচ্ছা না ফেলার, মানে ডাস্টবিন ইউজ করবি। যদি ডাস্টবিন না পাস তাহলে ব্যাগের মধ্যে তো সাইডে তো জলের বোতল রাখার জায়গা আছে, সেখানে তো তোর জিনিসপত্রগুলো রেখে দিবি, পরে ডাস্টবিন পেলে ফেলে দিস। আমরাই পারবো, দেখবি যদি কেউ নেচারকে চেঞ্জ করতে পারে, সোসাইটিকে যদি চেঞ্জ করতে পারে, ক্লিন করতে পারে, সেটা একমাত্র স্টুডেন্ট পারবে, ইয়ং জেনারেশন পারবে। স্টুডেন্টরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। একটা স্টুডেন্ট দেখবি যখন কোনো কথা বলে না, সেটা সবাই শোনে, সেটা সবাই সাপোর্ট করে, স্টুডেন্টরাই কিন্তু পারে। তার মানে চেঞ্জটা কিন্তু স্টুডেন্টদের থেকেই পসিবল। যাই হোক চল, তো এই হচ্ছে আমার কম্বাশন রিয়াকশন। ব্যালেন্স ছাড়া কিছু হবে না, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কীভাবে করবো? ক্লাস 11 থার্মোডাইনামিক্সে কম্বাশন রিয়াকশন কিন্তু ব্যালেন্স করে করতে হবে। ক্লাস 11 থার্মোডাইনামিক্সের কনসেপ্ট আলাদা, সেটা যখন হবে তখন দেখবি। কম্বাশন রিয়াকশন ব্যালেন্স করা সবচেয়ে সোজা। কীভাবে সোজা? সিম্পল, দেখ এদিকে তাকা। আমি দেখবো কীভাবে স্টেপ বাই স্টেপ করছি, তুই যা যা মেথড পড়েছিস ভুলে যাস, সিম্পলি তুই এইভাবে দেখলেই হয়ে যাবে। আমি দেখবো বাঁ দিকে কটা কার্বন আছে, একটা আছে। ডান দিকে কটা কার্বন আছে, একটাই আছে। তাহলে আমার কার্বন ব্যালেন্স করতে লাগছে না। তাহলে আমি সবার ফার্স্টে করবো হচ্ছে কম্বাশনে কার্বনের ব্যালেন্স, মিলে গেছে। সেকেন্ড আমি করবো হচ্ছে হাইড্রোজেনের ব্যালেন্স। হাইড্রোজেন কটা আছে বাদিকে? 4টে। ওদিকে কটা আছে? 2টো। তাহলে চলো ওদিকে আমি করে দিলাম 2। তাহলে 1-এ করলাম কার্বন, 2-এ করলাম হাইড্রোজেন, 3-এ কাকে করবো? একজনই আছে অক্সিজেন। অক্সিজেন দেখ ওদিকে আছে কটা? 2 আর 2 4, এদিকে আছে হচ্ছে আমি বসালাম 2। এই হচ্ছে আমার কম্বাশন রিয়াকশনের ব্যালেন্স, হয়ে গেল ব্যালেন্স। চল তোকে আমি আরেকটা কম্বাশন রিয়াকশন দিচ্ছি, ওটা একটু ব্যালেন্স করি একসাথে। এটা তো সোজা হয়ে গেল, সবাই ইন্টিজার হলো। আরেকটা কম্বাশন রিয়াকশন চল লিখছি। এটা হচ্ছে আমার C2H6। আচ্ছা C2H6 এর নাম কি বলতো? ইথেন। এক্স্যাক্টলি, C2H6 এর নাম ইথেন। C2H6 এর নাম ইথেন, অর্গ্যানিক হবে আবার। এটাকে আমি অক্সিজেনের প্রেজেন্সে ফোটাচ্ছি, মানে হিট করছি। প্রোডাক্ট কি পাবো? সেই কমপ্লিট যদি হয় তাহলে CO2 আর H2। এটা হচ্ছে আমার ইথেনের কম্বাশন রিয়াকশন লিখলাম। আগের অঙ্কের সাথে এর কোনো সম্পর্ক নেই, কম্বাশন রিয়াকশন দেখছি বলে আমি আরেকটা দেখে রাখলাম। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এইবারে দেখ এই ইকুয়েশনটা ব্যালেন্স করছে, আগেরটার সাথে এর কোনো সম্পর্ক নেই। ওকে, ব্যালেন্স কর। বাঁদিকে কটা কার্বন আছে? 2টো। ডান দিকে কটা আছে? 1টা। তাহলে এটাকে করলাম হচ্ছে 2। কার্বন কার্বন মিলে গেছে। কার্বনের পরে হাইড্রোজেন করবে, এদিকে কটা আছে? 6টা। ওদিকে কটা আছে? 2টো। তাহলে এদিকে করলাম 3। এইবারে দেখ অক্সিজেন। অক্সিজেন ডান দিকে কটা আছে? 2 2 4, আর দেখ 3, তার মানে 7। বাঁদিকে কটা আছে? 2। বুঝতে পেরেছিস? ডান দিকে আছে 7, বাঁদিকে আছে 2। কীভাবে করছি? চালাকি টেকনিক, এদিকে তাকা। আমি এটাকে লিখতে পারি 7/2, এক্স্যাক্টলি পারি। দেখ 2 2 কেটে যাবে, মনে মনে করছি, পারি তো করতে? হ্যাঁ ভাই পারি। দেখ 7/2 করলেই তো হয়ে গেল, 2 2 তো কেটে যাবে, তাহলে আমার পুরো ব্যালেন্স হয়ে যাবে, তাই না? তাহলে এই যেভাবে ব্যালেন্স করছি না, দেখ ফ্র্যাকশানে রেখে দিয়ে তুই মনে রাখবি, তুই যখন থার্মোডাইনামিক্স যাবি তখন তোকে এইভাবেই ব্যালেন্সটা করতে হবে। থার্মোডাইনামিক্সে গিয়ে এটাই অ্যাপ্লাই করবো। কেন করবো? সেটা থার্মোডাইনামিক্সের পার্ট, তখন তোকে ওটা 1 মোলের রেসপেক্টে করতে হবে, ওটা থার্মোডাইনামিক্সে হবে। তাহলে দেখ এই যে ফ্র্যাকশান রেখে দিলাম, কিন্তু ব্যালেন্স এরকম ফ্র্যাকশান রাখা যায় না। আমাকে কী করতে হবে বলতো? এটাকে পুরোটা ইন্টিজারে নিয়ে আসতে হবে। তাহলে কী করবো? কত দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে? 2 দিয়ে, বুঝতেই পারছিস, বুঝছিস? তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে, এটা হলো 2, এটা হয়ে যাবে 7, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 6। দেখ আমার কম্বাশন রিয়াকশন ব্যালেন্স 5 সেকেন্ড লাগবে করতে। তো কিন্তু ব্যালেন্স করতে হবে থার্মোডাইনামিক্সে গিয়েও, বোঝা গেল? তাহলে কম্বাশন রিয়াকশন ব্যালেন্স করা সোজা। সবার ক্লিয়ার? তাহলে এবার উপরের অঙ্কটাতে ফিরে আসি, এটা মুছে দিচ্ছি। উপরের অঙ্কটা দেখ কী বলেছিল, এবার কোশ্চেনটা কী বলেছিল বল? 16 গ্রাম CH4 কে তুই এসব করেছিস, কি বলেছে কোশ্চেন? কত মাস অফ CO2, তার মানে কত গ্রাম CO2 পেয়েছি, এটা হচ্ছে তোর কোশ্চেন। আচ্ছা কীভাবে করবো? দেখ হয়ে গেছে, খেলা শেষ। ইকুয়েশন ব্যালেন্স করেছি আমি। দেখ 1 মোল মিথেন থেকে আমি 1 মোল CO2 পাই। আমি বার করি 16 গ্রাম মিথেন মানে কত মোল দিয়ে আমি রিয়াকশনটা করছি। তোকে তো কোশ্চেনে বলেছে না 16 গ্রাম মিথেন দিয়ে তুই রিয়াকশন করছিস, তাহলে 16 গ্রাম মিথেন মানে কত মোল হবে বার করবো। তাহলে 32 বললে আমি পারতাম করতে। তাহলে মিথেনের মোল তোকে কোশ্চেনে কত দেওয়া আছে? 1 মোলই দেওয়া আছে ঘুরিয়ে, বুঝতে পেরেছিস? 16 গ্রাম মিথেন মানে 1 মোল মিথেন। কেন? মাস গিভেন 16 বাই মোলার মাস মিথেনের 16ই হয়, তাহলে 16/16 মানে আমার 1, তার মানে আমার মিথেন আমি আছে 1 মোল। তো 1 মোল মিথেন থেকে আমি 1 মোল CO2 পাই, তাহলে পেয়েছি আমি 1 মোল CO2। 1 মোল CO2 মানে কত গ্রাম CO2 এবার বার করতে হবে? 44 গ্রাম। কীভাবে করলাম? তাহলে আমার মোল বেরিয়ে গেল CO2, বুঝতে পেরেছিস তো? মোল বেরিয়েছে হচ্ছে 1। মোল ইকুয়াস টু আমার কী হবে? মাস গিভেন, আমার মাসটাই তো দরকার, মাস বাই মোলার মাস অফ CO2। মোলার মাস অফ CO2 কত হয়? 44, কার্বনের 12 আর অক্সিজেনের 16 × 2 32। ঠিক আছে, তাহলে আমার মাস কত আসলো? 44 গ্রাম। বুঝেছিস? একদম সিম্পল, ঠান্ডা মাথায়। তাহলে আমি অ্যান্সারে কিন্তু গ্রাম লিখবো, নট কেজি, গ্রাম লিখলাম। তাহলে আমার কত লাগবে? 44 গ্রাম CO2 আমার লাগলো। সবার ক্লিয়ার? বোঝা গেছে?
তাহলে এই ছিল হচ্ছে আমার স্টয়চিওমেট্রি। তাহলে জাস্ট এই সিম্পল ক্যালকুলেশন থেকে আমি অঙ্কগুলো করতে পারবো। এখন দেখ এই কোশ্চেনে আমি ওয়াটার কতটা ফর্ম আছে সেটাও কিন্তু বলতে পারবো, যেটা তুই ক্লাস 10 বলতে পারতিস না। ক্লাস 10 গেলুসাক্স ল আমার কী হতো বলতো, ভলিউমের রেসপেক্টে যেত, কিন্তু ওয়াটার গ্যাসের রেসপেক্টে যেত। ওয়াটার তো আমার এখানে গ্যাসিয়াস হচ্ছে না, এই জন্য তুই ক্লাস 10 দেখবি কোনো অঙ্কে পাবি না তোকে গেলুসাক্স ল দিয়ে ওয়াটার বার করতে বলেছে, কোথাও পাবি না। কিন্তু তুই ক্লাস 11 কিন্তু এখন ওয়াটারটাও বার করতে পারবি। কীভাবে পাবো? এই মোলের কনসেপ্টেই যাবো। 1 মোল মিথেন থেকে পাই 2 মোল ওয়াটার, তার মানে কত গ্রাম ওয়াটার আমি পাচ্ছি বার করতে। 2 মোল ওয়াটার মানে 36 গ্রাম ওয়াটার, বুঝতে পেরেছিস? তাহলে ক্লাস 11 কনসেপ্টে তুই কিন্তু পুরো ইকুয়েশন সবাইকে বার করতে পারবি, ক্লাস 10 তুই ওটা করতে পারতিস না, বোঝা গেছে? তাহলে যত তুই এইভাবে এক একটা ক্লাস এগোবি তত বেশি বেশি বার করতে পারবি, স্বাভাবিক। কোনটা স্টয়চিওমেট্রি ছিল? আচ্ছা ওকে চল, তাহলে এখন এত অবধি। এবার লুজ পেজ বার কর, এক্সাম হবে। একটু সরে যা, তো একটু সরে যা, তুই একটু ওদিকে সরে যা। লুজ পেজ বার কর।